নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর পয়েন্ট কি, এই সামনের সপ্তাহে আমাদের মার্কেট কেমন কি যেতে পারে, কোন কোন ইম্পর্টেন্ট ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে ওপরে নিয়ে যেতে পারে, বা তার সঙ্গে সঙ্গে কোন কোন খারাপ ডেটা যেগুলো মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতে পারে, সেই সমস্ত ট্রিগার পয়েন্টগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। প্রথমে চলুন একটা জিনিস দেখে নিই যে এই সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে নাকি কোনো ছুটি থাকছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে 26শে মার্চ 2026 এই যে তারিখটা রয়েছে, এদিন মার্কেট বন্ধ থাকছে এই শ্রী রামনবমীর জন্য। তো এই বৃহস্পতিবার দিন আমাদের যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট সেটা বন্ধ থাকবে, অর্থাৎ এই সপ্তাহে বাজার 4 দিন খোলা থাকবে। এরপরে মার্কেট গত সপ্তাহে কেমন পারফর্ম করলো, এইখানে যদি নিফটির কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন 5 দিনের যে চার্ট সেটা খুলে নিয়েছি, এই 44 পয়েন্ট পড়া, মানে এই সপ্তাহে সেরকম মুভমেন্ট দেখা যায়নি। মানে সপ্তাহের মাঝখানে তো কখনো বেড়েছে কমেছে, কিন্তু যদি সপ্তাহ শুরু থেকে দেখেন তাহলে বলতে পারেন প্রায় যেখান থেকে শুরু হয়েছিল তার কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেও যদি 5 দিনের চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন এই 0.08% পড়েছে, এই 74,589 এর কাছাকাছি ওপেন হয়েছিল, এই 74,532 ক্লোজ দিয়েছে। এই ইন্ডেক্স ওয়াইজ সেরকম বড় মুভমেন্ট কিন্তু দেখা যায়নি। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আমেরিকান মার্কেট খুলেছিল, সেখান থেকে কেমন কি সংকেত আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে এই ডাউ জোন্স এটাই 0.96% পড়েছে, মানে এইখান থেকে যে সংকেত সেটা খারাপ। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এতে যে পতন সেটা আরো তো বেশি হয়েছে। কেন এই নাসডাক কম্পোজাইট পড়েছে, দেখতে পাচ্ছেন এই 2% কাছাকাছি পড়েছে। এই নাসডাক কম্পোজাইটের এতটা পড়ার পেছনে যে কারণ সেটা হচ্ছে এই এআই রিলেটেড কিছু খবর সামনে এসেছে। আর এই এআই রিলেটেড নেগেটিভ খবর মানে আমাদের ভারতীয় মার্কেটের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য পজিটিভ খবর, কারণ আমাদের ভারতীয় মার্কেটের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা সেভাবে কিন্তু এআই রিলেটেড কাজকর্ম করে না। তো কি খবর এসেছে এআই নিয়ে, এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি একটা এআই পলিসি রিলিজ করেছেন ফর কংগ্রেস। এই কংগ্রেস মানে কোনো পার্টি নয়, মানে বিজেপি টিএমসি কংগ্রেস এরকম কিছু নয়, এটা হচ্ছে আমেরিকার পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টে এই ট্রাম্প তিনি একটা এআই পলিসি রেখেছেন কিসের জন্য, টু প্রিএম স্টেট রুল, মানে আমেরিকার বিভিন্ন যে স্টেট গুলো তারা এআই রিলেটেড বিভিন্ন আলাদা আলাদা রুল মেনে থাকে, তো যাতে একটা ন্যাশনাল পলিসি তৈরি করা যায়, মানে সমস্ত রাজ্যই যাতে একটা পলিসি মেনে চলে, সেই কারণের জন্য ডোনাল্ড ট্রাম্প এই যে এআই পলিসি সেটা রিলিজ করেছেন। আর এই খবরেই এই যে নাসডাক কম্পোজিট সেখানে পতন দেখা গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এআই রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেখানে পতন দেখা গেছে। আর এই গিভ নিফটি এটা কেমন সংকেত দিচ্ছে, এই গিভ নিফটিও খুব খারাপ সংকেতই দিয়েছে, 1.14% পড়ে বন্ধ হয়েছে। মানে এইখান থেকে মার্কেটে যে বিয়াররা রয়েছে তারা শক্তি পাবে, অর্থাৎ বাজারকে নিচের দিকে ফেলতে তাদের কিন্তু সুবিধা হবে, কারণ এই মার্কেট বন্ধ হয়ে যাওয়ার আগেই যে ডেটাগুলো ডেভেলপ হচ্ছে সেগুলো খুবই খারাপ দিকেই হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই উইকেন্ডে এই ওয়ার রিলেটেড বিভিন্ন ডেভেলপমেন্ট সামনে এসেছে, এবং যেদিকে এগোচ্ছে মনে হচ্ছে এটাই ওয়ার্ল্ড ওয়ার 3 দিকেই এগোচ্ছে, কারণ অনেক দেশের যে ডেভেলপমেন্ট সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। আগে বহু দেশ এই আমেরিকাকে হেল্প করতে রাজি হচ্ছিল না, তারা হেল্প করতে রাজি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই ইরানের পাশেও অনেক দেশ দাঁড়াবে বলে কিন্তু সরাসরি মুখও খুলছে। আর এই যুদ্ধে সব থেকে বড় প্রবলেম কোন জায়গাটা নিয়ে দাঁড়াচ্ছে, এই স্টেট অফ হরমুজ, কারণ এইখান দিয়েই পৃথিবীর মোট যে এনার্জি এক্সপোর্ট তার 20% হয়ে থাকে। অর্থাৎ এই যে স্টেট অফ হরমুজ এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভিন্ন দেশের যে এনার্জি সেখানে ক্রাইসিস দেখা যাবে। এই এনার্জি বলতে তেল, তার সঙ্গে সঙ্গে এলপিজি এগুলোর কথা বলছি। এর আগে দেখতে পাচ্ছেন এই মার্চের 16 তারিখ করে খবর, এই ডোনাল্ড ট্রাম্প তিনি ডিমান্ড করেছিলেন এই 7খানা দেশের কাছে কিসের ব্যাপারে, টু জয়েন কোয়ালিশন টু পুলিশ ইরান স্টেট অফ হরমুজ, মানে ইরানের স্টেট অফ হরমুজে এই 7খানা দেশকে তাদের যে আর্মি সেটা ডিপ্লয় করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তখন দেখতে পাচ্ছেন এই যে ইউরোপিয়ান লিডার তারা কিন্তু এই যে মিলিটারি ইনভলভমেন্ট সেটা রিজেক্ট করে দিয়েছিল, মানে তখনকার মতো এটা কিন্তু রিফিউজ করে দিয়েছিল। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট খবর, এই মার্চের 20 তারিখের খবর। কি খবর, 7 ইউএস অ্যালাইজ ব্যাক পোটেন্সিয়াল স্টেট অফ হরমুজ কোয়ালিশন, মানে 7খানা দেশ তারা কিন্তু আমেরিকার সঙ্গে এই স্টেট অফ হরমুজে যোগ দিতে পারে। কোন 7খানা দেশের নাম সামনে আসছে, দেখতে পাচ্ছেন এই ইউকে রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফ্রান্স, তারপরে জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, কানাডা রয়েছে এবং নেদারল্যান্ড রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জাপানের নামও দেখতে পাওয়া যাচ্ছে। যে দেশগুলো আগে রিফিউজ করেছিল তারা কিন্তু আবার এই যোগ দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই দেশগুলো কিসের জন্য এখন রেডি হয়ে গেল, আগে না করে দিয়েছিল, কারণ এই যে ইউকে বলুন, তার সঙ্গে সঙ্গে এই ধরনের যে দেশগুলো এগুলোতে প্রচুর ঠান্ডা পড়ে, এবং সেই ঠান্ডাকে কমাবার জন্য মানে ঘর গরম রাখার জন্য কিসের প্রয়োজন হয়, এই যে গ্যাস সেটার প্রয়োজন হয়। এই গ্যাসের মাধ্যমে এই যে ঘর সেটা গরম করতে
করতে হয়, মানে এই গ্যাসের যদি শর্টেজ দেখা যায়, এটা কিন্তু সেই দেশগুলোর জন্য খুবই চিন্তার ব্যাপার হবে। কিন্তু তারপরে এই গ্যাসের শর্টেজ দেখা যাওয়ার জন্য কি হচ্ছে, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো রয়েছে তাদেরকে আর্গু করা হয়েছে কিসের ব্যাপারে, কাট গ্যাস স্টোরেজ টার্গেট, মানে গ্যাস স্টোরেজের যে টার্গেট সেটা কমাবার কথা বলা হয়েছে। কারণ যদি বেশি করে স্টোরেজ করতে হয় তাহলে কি হবে, সাধারণ মানুষের কাছে এই যে গ্যাস সেটা পৌঁছবে না। এখন তাদের যে গ্যাস স্টোরেজের ফেসিলিটি তার 80% ভর্তি করার কথা বলা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল টার্গেটের থেকে 10% নিচে, মানে আগে টার্গেট থাকতো 90%, এখন এই 80% ফিল আপ করার কথা বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়াতেও এই যে এলপিজি শর্টেজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টার্নস টু ইউএস টু সিকিউর সাপ্লাইজ অ্যাজ স্টেট অফ হরমুজ ডিসরাপশন কন্টিনিউ টু বাইট, মানে এই ইন্ডিয়া তারাও কিন্তু আস্তে আস্তে এই আমেরিকার দিকেই ঘুরছে। এই আমেরিকা তারাও প্রচুর পরিমাণে এই যে গ্যাস সেটা সাপ্লাই করে থাকে। এই স্টেট অফ হরমুজ দিয়ে যদি গ্যাস না আসে তাহলে কি হবে, বিভিন্ন দেশকে এই আমেরিকার উপরেই ভরসা করতে হবে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো রয়েছে তারা যে পরিমাণে গ্যাস ব্যবহার করে থাকে তার 80% এই আমেরিকা থেকেই যায়। আর শুধুমাত্র গ্যাসের সমস্যা নয়, বিভিন্ন যে এনার্জি শিপ সেখানেও সমস্যা দেখা যাচ্ছে। এই ইরান তারা কি করে দিয়েছে, চার্জিং রেস 2 মিলিয়ন ফি ফর স্টেট অফ হরমুজ প্যাসেজ, মানে কোনো জাহাজকে যদি স্টেট অফ হরমুজ দিয়ে যেতে হয় তাহলে তার জন্য এই ইরান $2 মিলিয়ন করে চার্জ করছে, মানে প্রায় $20 লাখ কাছাকাছি। এবং সেই সব কারণে ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে চায়না এরাও ক্রমাগত এই যে তেহরান মানে ইরান তাদের সঙ্গে কথাবার্তা বলছে। কারণ যদি প্রতিটা জাহাজকে এই 2 মিলিয়ন ফি দিয়ে এই স্টেট অফ হরমুজ পার করতে হয় তাহলে এমনিই এই তেলের দাম বেড়ে যাবে। আর এই ইরানের বাড়াবাড়ির পরে আমেরিকা কি করছে দেখতে পাচ্ছেন, প্ল্যান করছে ফর পসিবল ইউএস গ্রাউন্ড ডিপ্লয়মেন্ট ইন ইরান, মানে ইরানে এই যে আর্মি সেটা পাঠাবার জন্য চিন্তা ভাবনা করছে এই আমেরিকা। এবং তারই সঙ্গে সঙ্গে এই সপ্তাহে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। এই ট্রাম্প কি দিয়েছে, 48 ঘন্টার ডেডলাইন দিয়েছে টু ওপেন স্টেট অফ হরমুজ, মানে স্টেট অফ হরমুজ খোলার জন্য এই ইরানের কাছে 48 ঘন্টা সময় এই ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। তা না হলে কি হবে, এই আমেরিকা বলে দিয়েছে উইল অবলিটারেট ইরানস পাওয়ার প্ল্যান্ট, মানে ইরানের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার উপর অ্যাটাক করবে। আর তার পরিপ্রেক্ষিতে এই যে ইরান তারা ওয়ার্নিং দিয়েছে ওয়াইডেন থ্রেট টু ইউএস ইসরায়েল এনার্জি আইটি অ্যান্ড ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার। যদি আমেরিকা ইরানের উপর অ্যাটাক করে তাহলে ইরানও ঘুরিয়েই যে আমেরিকা বলুন ইসরায়েল বলুন এদের যে এনার্জি রয়েছে আইটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপরে অ্যাটাক করবে। মানে বুঝতে পারছেন কোনো পক্ষই দমছে না, এক পক্ষ যেই হুমকি দিয়ে দিচ্ছে অন্য পক্ষ তার যে পাল্টা হুমকি সেটা দিচ্ছে। আর শুধুমাত্র যে হুমকি দিয়েই বিরত থাকছে এমনটা নয়, কাজের কাজও কিন্তু তারা করছে। তারই সঙ্গে সঙ্গে ইরান এরা এই হুমকিও দিয়েছে এই যে গালফ এনার্জি সাইট রয়েছে এই ইউএস লিঙ্ক তাদের উপরেও অ্যাটাক করবে, মানে এই আমেরিকার যে অ্যালাই গুলো রয়েছে তাদের যে এনার্জি স্টোরেজ রয়েছে সেখানে অ্যাটাক করবে। আর এই হুমকিগুলো কার পরে দেওয়া হচ্ছে, এই ট্রাম্পের ডেডলাইন ঘোষণা করার পরে দেওয়া হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু খারাপ জিনিস ডেভেলপ হচ্ছে, যেমন এতদিন এই যে নিউক্লিয়ার ফেসিলিটি তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছিল না, এখন কিন্তু দুই পক্ষই প্রতিপক্ষের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে তার কাছাকাছি বা তার উপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এখানে ইরান তারা জানিয়েছে এই আমেরিকা এবং ইসরায়েল মিলে তাদের যে নাতাঞ্জ নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে তাতে অ্যাটাক করেছে। এবং এরই পাল্টা এই ইরান কি করেছে, হিটস ইসরায়েলি টাউন নিয়ার নিউক্লিয়ার ফেসিলিটি ইন রিটালিয়েশন অফ নাটাঞ্জ স্ট্রাইক, মানে স্ট্রাইকের জন্য এই ইরান তারাই ইসরায়েলের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে তার কাছাকাছি অ্যাটাক করেছে। আর এই ইসরায়েলের নিউক্লিয়ার সাইটের কাছে দেখতে পাচ্ছেন এই ইরানের ছোড়া মিসাইলে 160 জন আহতও হয়েছে। পরিস্থিতি আস্তে আস্তে গম্ভীর রূপ ধারণ করছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রাশিয়া তার ডেভেলপমেন্টের খবরও শোনা যাচ্ছে। এই রাশিয়া কি বলে দিয়েছে দেখতে পাচ্ছেন, লয়াল ফ্রেন্ড অ্যান্ড রিলায়েবল পার্টনার, মানে ইরানকে বলেছে লয়াল ফ্রেন্ড এবং তার সঙ্গে সঙ্গে রিলায়েবল পার্টনার। পুতিন রিয়াফার্মস রাশিয়ার সাপোর্ট ফর ইরান ইন নওরাজ মেসেজ, তো এই নওরাজের শুভেচ্ছা জানিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ার যে সাপোর্ট রয়েছে সেটাও জানিয়েছে। এবং রাশিয়া এই কথাও বলেছে আমেরিকা যদি তাদের গ্রাউন্ড ট্রুপ এই ইরানে পাঠায় তাহলে রাশিয়া তারাও বিভিন্ন প্রকারে এই যে ইরান তাদেরকে হেল্প করবে। মানে এই উইকেন্ডে বলতে পারেন 5 থেকে 7খানা নেগেটিভ নিউজ চলে এসেছে, তবে এর মাঝখানে শুধুমাত্র একখানা গুড নিউজ শোনা যাচ্ছে। তবে এটাও যে খুব ভালো সেটা কিন্তু বলতে পারবেন না। কি গুড নিউজ, যেমন এই আমেরিকা তারা কি করেছে, এই ইরানিয়ান যে অয়েল তার উপর থেকে স্যাংশন তুলে নিয়েছে। তো এটা শুনে খুশি হওয়ার কারণ নেই। কোন ইরানিয়ান অয়েলের থেকে স্যাংশন তুলেছে দেখতে পাচ্ছেন, অয়েল এট সি ইন বিড টু ইজ সাপ্লাই প্রেসার, মানে যেই তেল এই ইরান থেকে ছেড়েছিল কিন্তু এখন অন্যান্য দেশে পৌঁছাতে পারছে না, এই স্টেট অফ হরমুজে আটকা পড়ে রয়েছে, সেই সমস্ত তেলের উপর এই যে স্যাংশন সেটা তুলেছে। কতদিনের জন্য তুলেছে দেখতে পাচ্ছেন, এই 30 দিনের জন্য তুলেছে। এই 19 মার্চের পর থেকে যে সমস্ত জাহাজ আটকা পড়ে রয়েছে তাদের উপরে 30 দিনের ছাড় দেওয়া হয়েছে, সেগুলোর উপরেই আমেরিকার স্যাংশন লাগবে না। কিন্তু এই ইরান তারা কি বলছে, ইরান এটাই বলছে নো ফ্লোটিং ক্রুড অর সারপ্লাস অ্যাভেলেবেল, মানে ইরান বলছে তাদের সেরকম কোন জাহাজ আটকা পড়ে নেই অথবা কোনো সারপ্লাস বা বেশি যে ক্রুড অয়েল সেগুলো অ্যাভেলেবেলও নেই। মানে ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য সামনে রেখেছেন যাতে ক্রুড অয়েলের প্রাইস কমে, কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাকশন সেটা কিছুই হবে না, কারণ ইরানের কোনো জাহাজ এই ক্রুড অয়েল ভর্তি এই স্টেট অফ হরমুজে কিন্তু নেই। তারপরে এফআইআইডিআই এর ডেটা, এখান থেকে তো লাগাতার খারাপ সংকেতই আসছে। এই শুক্রবার দিনেও এফআইআই এরা 5,518 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। আর এখন এই মার্চ মাস
শেষ হয়নি, এখনো কিছুদিন বাকি রয়েছে। প্রায় 5 থেকে 6 খানা ট্রেডিং সেশন আমরা পাবো। তারই আগে দেখতে পাচ্ছেন এই মার্চে যে কটা দিন ট্রেড হয়েছে সেখানে এফআইআই টোটাল 86,780 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এরকমটা মনে হচ্ছে এই মাস শেষ হতে হতে এই যে ফিগার সেটা 1 লাখ কোটির যে গন্ডি সেটাকেও ছাপিয়ে যাবে। সেখানে ডিআইআই এরা ভারতীয় মার্কেটকে কিছুটা সামলাচ্ছে, মানে অনেকটাই সামলাচ্ছে। এই ডিআইআই এরা যদি তাদের দিক থেকে হাল ছেড়ে দেয় তাহলে মার্কেটের যে অবস্থা সেটা আরো শোচনীয় হবে। তারই সঙ্গে সঙ্গে এই যে আমাদের ইন্ডিয়ান রুপি এটাও ক্রমাগত দুর্বল হচ্ছে ডলারের এগেনস্টে। দেখতে পাচ্ছেন এই 94 এর কাছাকাছি পৌঁছে গেছে। এই 94.01 বন্ধ হয়েছে। এই 94.05 অল টাইম লো লাগিয়ে দিয়েছিল। কিছুদিন আগে গোল্ডম্যান স্যাচ এই ওয়ার্নিং দিয়েছিল আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা 95 পৌঁছে যেতে পারে, কিন্তু তার জন্য কত সময় দিয়েছিল দেখতে পাচ্ছেন। এই মার্চের 18 তারিখে বলেছিল, তারা এই 1 বছরের কথা বলেছিল, উইথিন এ ইয়ার, কিন্তু দেখতে পাচ্ছেন এই 1 সপ্তাহের মধ্যেই এই যে রুপি সেটা 94 পৌঁছে গেছে। আর এই ক্রুড অয়েল সংক্রান্ত যুদ্ধ সংক্রান্ত যে খবর সেগুলো যদি আরো একটু বেড়ে যায় তাহলে এই সপ্তাহতেই এই যে রুপি এটা কিন্তু এই 95 এটাকেও টাচ করতে পারে। আর এই রুপিতে প্রেসার এটা বলতে পারেন এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার পর থেকেই দেখা যাচ্ছে। যখন এর আগের ভোটে এই ডোনাল্ড ট্রাম্পের পার্টি জেতে সেদিনই আমাদের যে ইন্ডিয়ান রুপি এটা রেকর্ড লো লাগিয়ে দিয়েছিল। এটা কখনকার খবর দেখতে পাচ্ছেন, নভেম্বর 6 খবর 2024-এর। তখন থেকে বলতে পারেন এখনো কিন্তু 1.5 বছরও হয়নি। তখন কত লো লাগিয়ে দিয়েছিল, এই 84 লো লাগিয়ে দিয়েছিল, এই 84.28 লো লাগিয়ে দিয়েছিল, বুঝতে পারছেন। এখন এই 94 চলছে, তখন এই 84-তে চলছিল। তখন এই যে রুপি এটা কিন্তু এতটা দুর্বল ছিল না এবং এটা প্রেডিক্ট করা হচ্ছিল রুপি মে ডেপ্রিসিয়েট 8 to 10% ডিউরিং ট্রাম্প 2.0। শেষ এসবিআই রিপোর্ট, মানে এসবিআই রিপোর্ট এটাই সামনে রেখেছিল যে আমাদের ইন্ডিয়ান রুপি এই ট্রাম্পের শাসনকাল শেষ হতে হতে 8 থেকে 10% দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু মোটামুটি যদি দেখেন এই ট্রাম্পের শাসনকাল এখনো অনেকদিন বাকি রয়েছে। তার আগে এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু 8 থেকে 10%-এর বেশি ডেপ্রিসিয়েট ইতিমধ্যেই হয়ে গেছে। আর তারই সঙ্গে সঙ্গে এই ক্রুড অয়েলের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে ইন্ডিয়ান রুপি এখানে আরো বড় প্রেসার পড়বে। এখন যদি ক্রুড অয়েলের কথা বলি, এই ডব্লিউটিআই ক্রুড 98 এর কাছে রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাই 112 এর কাছাকাছি রয়েছে। আর সেরকম খুব ভালো সংকেতও কোনো নেই যে এই ক্রুড অয়েল হঠাৎ করে অনেকটা পড়ে যাবে। আর এই গোল্ড সিলভার এখানেও এই ইকুইটি মার্কেটের মতোই প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে, প্রেসারই রয়েছে। এই গোল্ড 1,44,000-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার্স এটাই 2.5 লাখের কাছে কনসলিডেট করছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একটা পতন এসেছে, এখন এই 2,26,000-এর কাছাকাছি ট্রেড করছে। আর এই ক্রিপ্টো মার্কেট এখানে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে, এখানেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এখানেও প্রেসার রয়েছে। এই বিটকয়েন 68,000-এর কিছুটা উপরে রয়েছে ডলারের হিসাবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটাই 2083-তে ট্রেড করছে। যদি এগুলোরও লম্বা চার্ট দেখেন, এই বিটকয়েনই দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে প্রায় 43-44% ডাউন রয়েছে। দেখুন সব ধরনের অ্যাসেট ক্লাসই ভালো রিটার্ন দেয়, কিন্তু ঠিকঠাক যে টাইমিং সেটা কিন্তু ম্যাটার করে। যেমন এখন দেখতে পাচ্ছেন এই ইকুইটি মার্কেট বলুন, এই বিটকয়েন বলুন, তারপরে গোল্ড সিলভার এগুলো সবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। আবার এমন সময়ও আসবে যখন এই বিটকয়েন গোল্ড তার সঙ্গে সঙ্গে ইকুইটি মার্কেট এগুলোতেও একে একে ভালো তেজি তৈরি হবে। আর এই নিফটি লেভেল এই সময় এই যে লেভেল সেগুলো তো কোনো কাজই করবে না। এবং শুক্রবারে আমাদের এই গিভ নিফটি যেমন সংকেত দিয়েছে, মানে 23,000-এর নিচে ক্লোজ দিয়েছে, তো সেটা থেকে মনে হচ্ছে এই সপ্তাহে এই যে নিফটি এখানে প্রেসার থাকতে পারে। যদি যুদ্ধ রিলেটেড এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল রিলেটেড ভালো কোনো খবর না আসে তাহলে কিন্তু এই যে নিফটি এখানে রিকভারি আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।